দ্বিপাক্ষিক বাণিজ্য ইস্যুতে আলোচনা করতে ঢাকায় মার্কিন প্রতিনিধি দল। বৈঠক চলছে বাণিজ্য মন্ত্রণালয়ে। নতুন টেলিকম নীতিমালায় স্থানীয় উদ্যোক্তারা উপেক্ষিত, অভিযোগ সংশ্লিষ্টদের ঝুঁকিতে পড়ছে ৩০,০০০ কোটি টাকার বিনিয়োগ। সেবা সংক্রান্ত অনেক সুবিধা নিশ্চিতে সরকারের আরও সময় লাগবে, মন্তব্য অর্থ উপদেষ্টার। ট্যাক্স বিষয়ক সফটওয়্যারের কার্যক্রম উদ্বোধন। আমন্ত্রণ বিজনেস টুডেতে এতক্ষণ শিরোনাম দেখছিলেন। এবার চলে যাচ্ছি পুরো খবর এবং পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি রাবেয়া স্মৃতি। দ্বিপাক্ষিক বাণিজ্য এবং বিনিয়োগ ইস্যুতে আলোচনা করতে 2 দিনের সফরে ঢাকায় অবস্থান করছে মার্কিন বাণিজ্য প্রতিনিধি দল। নেতৃত্ব দিচ্ছেন সেখানে ইউএসটিআর এর দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক সহকারী ব্রেন্ডন লেঞ্জ। পাল্টা শুল্ক 35% থেকে কমে 20% হলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কোনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি। তবে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দফতরের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতেই বাণিজ্য চুক্তির একটি খসড়া তৈরি করা হয়েছে। খসড়া চুক্তির বিষয়েও বাংলাদেশ সরকারের সঙ্গে বৈঠক করছে ঢাকা সফরে আসা মার্কিন বাণিজ্য প্রতিনিধি দল। বৈঠকে পাল্টা শুল্ক কমানো নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে। সফরকালে মার্কিন বাণিজ্য প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথেও বৈঠক করবেন। নতুন টেলিযোগাযোগ নীতিমালাকে দেশীয় উদ্যোক্তাদের জন্য ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করেছেন আইজিডব্লিউ, আইএসপি, আইসিএক্স এবং আইআইজি অপারেটররা। টেলিযোগাযোগ রিপোর্টারদের সংগঠন টিআরএনবি আয়োজিত সেমিনারে তারা এই অভিমত তুলে ধরেছেন। তারা এই সময় বলেছেন, নতুন পলিসিতে প্রযুক্তিগত, অর্থনৈতিক এবং জাতীয় নিরাপত্তার স্বার্থ উপেক্ষা করা হয়েছে, যা দেশীয় টেলিযোগাযোগ শিল্প, কর্মসংস্থান এবং সরকারের রাজস্ব প্রবাহের জন্য ক্ষতির কারণ হবে। তাদের অভিযোগ, টেলিযোগাযোগ খাতের ন্যায্য প্রতিযোগিতা ব্যাহত হবে। বড় অপারেটরদের একচেটিয়া আধিপত্যে ছোট অপারেটররা আন্তঃসংযোগে বৈষম্যের শিকার হবে। প্রকৌশলী এবং পেশাজীবীদের কর্মসংস্থান হুমকির মুখে পড়বে। ঝুঁকিতে পড়বে প্রায় 30,000 কোটি টাকারও বেশি দেশীয় বিনিয়োগ। উদ্যোক্তারা বলছেন, জবাবদিহিতার অভাবে ভয়েস খাতে অবৈধ ভিওআইপি, ক্লোনিং এবং নাম্বার মাস্কিং এর মতো অপরাধ আরও বাড়বে। নীতিমালা প্রণয়ন প্রক্রিয়া স্বচ্ছতা এবং নিরপেক্ষতার অভাব রয়েছে। অংশীজনদের মতামত যথাযথভাবে বিবেচনায় নেওয়া হয়নি। আমরা যে স্টেকহোল্ডাররা বা জনগণ যে মতামত বা যে প্রস্তাব বা যে প্রপোজালগুলো জমা দিয়েছিলেন পাবলিক কনসালটেশনের সেই সময়টুকুর মধ্যে, সেটা কি বিটিআরসি বা সরকার, পিটিডি, তারা কি আদৌ কনসিডার করেছে কি করে নাই, এই বিষয়ে কিন্তু কেউ কিছু জানে না। সেবা সংক্রান্ত অনেক সুবিধা নিশ্চিতে পরের সরকারেও অনেক সময় লাগবে। দুপুরে ট্যাক্স বিষয়ক সফটওয়্যারের কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, প্রযুক্তির ব্যবহারের সুফল নীতি নির্ধারকদের পাশাপাশি ভোক্তারাও পাবেন। ডিজিটাল কার্যক্রমে সবার অভ্যস্ত হয়ে ওঠা প্রয়োজন। আইনজীবীদের প্রসঙ্গে তিনি বলেছেন যে কারো বিরুদ্ধে অভিযোগ রয়েছে করদাতাদের ঘুরিয়ে বলে থাকেন বিপুল পরিমাণ ডকুমেন্ট লাগবে। করদাতারা যাতে উৎসাহিত হয় সে বিষয়ে আইনজীবীরাও ভালো ভূমিকা রাখতে পারে। রাজস্ব পরিষদে নাগরিকদের উদ্বুদ্ধ করাও তাদের এখন দায়িত্ব। এনবিআর চেয়ারম্যান বলেছেন, ব্যাংকিং পদ্ধতিতে সম্পৃক্ত হতে চায় রাজস্ব বোর্ড। বিষয়টি নিয়ে বিতর্ক রয়েছে। এই ধরনের প্রোগ্রাম যেটা হলো সবার জন্য মঙ্গলজনক, যে ট্যাক্স দেবেন ব্যক্তি পর্যায়ে হোক, কোম্পানি পর্যায়ে হোক, ব্যবসা বাণিজ্য সহ। দ্বিতীয়ত যে কালেক্ট করবেন তাদের জন্য সুবিধা, সরকার পক্ষে যারা কালেক্ট করবেন, যারা অফিসার আছেন তাদের জন্য সুবিধা। যে ট্রেজারি আপনি কালেক্ট করতে গেলে কত রকম কাগজের লিখতে হয়। মানুষ কারো চাকরি করার জন্য আসেনি, মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য, এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে শ্যামলীতে পিকেএসএফ এর নতুন ভবন উদ্বোধন করে তিনি বলেছেন, এই প্রতিষ্ঠানটির পূর্বের কাঠামোতে পরিবর্তন এসেছে, তবে বড় আকারে বিনিয়োগ সম্ভব। অন্তর্বর্তী সরকার প্রধান বলেছেন, দারিদ্র্য নিরসনের পথে আমাদের যাত্রা দীর্ঘ, প্রস্তুতি পর্বও ছিল বেশ শক্ত।
সকালে শ্যামলীতে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের নতুন ভবন উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের সূচনা লগ্নের স্মৃতিচারণ করেন প্রধান উপদেষ্টা। পিকেএসএফ আসলে হওয়ার কথা ছিল না, এরকম একটা প্রতিষ্ঠানের কোনো কারণ ছিল না, ঘটনাচক্রে এটা হয়েছে। তিনি বলেন, পিকেএসএফ এর আগের কাঠামোর মধ্যে পরিবর্তন হয়েছে, তবে বিনিয়োগের মধ্যে যেতে পারলে বড় আকারে হতে পারে। নতুন প্রজন্মের ভাবনায় অনেক পরিবর্তন এসেছে উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, পিকেএসএফ এর নানা আইন কানুনে নানাভাবে দূরত্ব তৈরি হয়েছে, সেগুলো সংশোধন করা যায় কিনা তা খতিয়ে দেখার তাগিদ দেন তিনি। পিকেএসএফ আগের কাঠামো নিশ্চয় পরিবর্তন করেছে, অনেক নিয়ম কানুনের মধ্যে পরিবর্তন হয়েছে ইতিমধ্যে। বিনিয়োগের মধ্যে যেতে পারলে তো একটা বড় আকারে জিনিসটা হতে পারে, এটাই শুধু বলার জন্য। এটা আবার নতুন করে চিন্তা করা যে এইটাকে গ্রহণ করে এটাকে সম্প্রসারণ করা যায় কিনা, আর আইন কানুনের মধ্যে যে সমস্ত দূরত্ব সৃষ্টি হয়েছে ইতিমধ্যে সেগুলো সংশোধন করা যায় কিনা। অন্তর্বর্তী সরকার প্রধান বলেন, দারিদ্র্য নিরসনে বাংলাদেশের পথ চলা দীর্ঘ, প্রস্তুতি পর্বও ছিল বেশ কঠিন। তিনি বলেন, এখন আমরা এমন পর্যায়ে পৌঁছেছি যে বিনিয়োগের জন্য অর্থের অভাব হবে না, কেননা সবার আস্থা অর্জন করা গেছে। উদ্যোক্তা তৈরির জন্য অর্থনৈতিক ব্যবস্থাকে গড়ে তোলার তাগিদও দেন তিনি। আমাদের যাওয়ার পথ দীর্ঘ, কিন্তু আমাদের প্রস্তুতির পর্ব খুব শক্ত। বাংলাদেশের যে প্রস্তুতি দারিদ্র্য নিরসনের অন্য কোনো দেশে এরকম হয়েছে বলে মনে হয় না। কাজে ওই যে স্টেজে এসছি, এখন একেবারে বড় আকারে চলে যাওয়ার সময় এসছে, এটা পারা যাবে। সেভাবে এই ফাইন্যান্সিয়াল সিস্টেমকে গড়ে তুললে আমরা সত্যি সত্যি মানুষকে উদ্যোক্তা করতে পারি। ডক্টর ইউনূস আরো বলেন, মানুষ কারো চাকরি করার জন্য আসেনি, মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য। প্রযুক্তি আমাদেরকে একেবারে বিশ্বের সঙ্গে যুক্ত করে দিয়েছে সমস্ত কাজে। কাজেই সেই প্রযুক্তিকে ব্যবহার করে এখন সময় এসছে যে আমরা প্রতিটি মানুষকে তার সৃজনশীলতাকে কেন্দ্র করে যেখানে যেতে চায় সেখানে যাওয়ার সুযোগ আমরা করে দিতে পারি। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। ওয়ান স্টপ সার্ভিসে ভূমি এবং দলিল সংক্রান্ত 5টি নতুন সেবা চালু করেছে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ। বলা হচ্ছে, এর ফলে দলিল রেজিস্ট্রেশনের দীর্ঘসূত্রিতা থেকে অনেকটাই মুক্তি মিলবে। অনলাইনে প্রয়োজনীয় নথি পেয়ে যাবেন এখন থেকে বিনিয়োগকারীরা। সকালে এই সেবার উদ্বোধন করেছেন বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। জানিয়েছেন, ব্যবসা বাণিজ্যের অন্য ক্ষেত্রেও সরকার ডিজিটাল সেবা নিশ্চিত করতে চায়। জানানো হয়, এখন থেকে বিডা OSS পোর্টালে ভূমি ক্রয় দলিল, ইজারা চুক্তিনামা, বায়না দলিল, আম মোক্তারনামা এবং নিবন্ধিত দলিলের নকল পাওয়া যাবে। নিবন্ধন করে অনলাইনে এসব নথির জন্য আবেদন করা যাবে। সেবা পাওয়া যাবে 24 ঘন্টার মধ্যে। চলতি বছরের শেষের দিকেই এটির পাইলট প্রকল্প শুরু হয়। পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হবে 1.5 বছর পর। নির্বাহী চেয়ারম্যান আরও জানিয়েছেন, ওয়েবসাইটে শুধু সেবা চালু করলেই হবে না, আসলেও সেবা পাওয়া যায় কিনা তা নিশ্চিত করতে হবে। তা না হলে দুর্নীতির সুযোগ থেকেই যাবে। গত 6 থেকে 7 বছরে ওয়ান স্টপ সার্ভিস সেবা পুরোপুরি চালু না করা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। ব্যবসা সংক্রান্ত যাবতীয় সরকারি সুবিধা বা যাবতীয় সরকারি সার্ভিস যেগুলা, সেই সার্ভিসগুলা একটা ডিজিটাল সিঙ্গেল প্ল্যাটফর্ম থেকে আমরা প্রোভাইড করব। এই এখন যেভাবে আমরা করি এটা আসলে খুবই কনফিউজিং সবার জন্য, আমাদের জন্য কনফিউজিং, ব্যবসার জন্য অবশ্যই কনফিউজিং, আমার নিজের জন্য কনফিউজিং, আমিও নিজে ঠিক শিওর না যে এটা কিভাবে কাজ করে। আমদানির প্রভাব পড়তে শুরু করেছে। ইতিমধ্যে চালের মোকামে কমতে শুরু করেছে দাম, যদিও বিক্রেতারা বলছেন যে এখনো পর্যন্ত বাজার বেশ চড়া। সীমিত আয়ের ক্রেতারা বলছেন যে মোটা চালে ফেরেনি এখনো পর্যন্ত স্বস্তি। প্রতি কেজির জন্য গুনতে হচ্ছে 58 থেকে 60 টাকা। অভিযোগ রয়েছে, দাম বৃদ্ধির জন্য খুচরা ব্যবসায়ী থেকে শুরু করে কর্পোরেট এবং মিল মালিক সবাই যুক্ত। সরকারের দুর্বল নজরদারিও বাজারে অস্থিরতা তৈরির অন্যতম মূল কারণ। সবশেষ আমন মৌসুমে বাম্পার ফলন এসেছে, এর সাথে যোগ হয়েছে আমদানি। তাই স্বাভাবিকভাবেই চালের বাজারে দামে কিছুটা ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। পাইজাম, মিনিকেট, নাজির সহ বিভিন্ন মাঝারি ও চিকন চালের দাম কেজিতে কমেছে 3 থেকে 4 টাকা পর্যন্ত। তবে গরিবের চাল হিসেবে পরিচিত স্বর্ণা বা মোটা চালের বাজারে স্বস্তি ফেরেনি। 1 কেজি মোটা চালের জন্য গুনতে হবে 58 থেকে 60 টাকা। এতে বেকায়দায় পড়েছেন নিম্ন আয়ের ক্রেতারা।
দামটা একটু বেশি মনে হচ্ছে আমাদের সাধারণ মানুষের জন্য। আমাদের খাইতে হয় 28 গুড়ি চাল, আর ওইটাও বর্তমানে 50 টাকা কেজি, যেটা আগের বাজারে আপনার আজ থেকে 10 বছর আগে যেটা 10 টাকা দিয়ে মানুষ খাইতে পারে না, এখন 50 টাকা দিয়ে কিনে পায় না। 60 টাকা 65 টাকা যদি আপনার মোটা চাউলের কেজি হয়, তাহলে মনে করেন চালটাকে আপনি কীভাবে গরিব মানুষ খাইব? কোন 1 কেজি মনে করেন মিনিকেট চাল 80 টাকা 82 টাকা 78 টাকা কেজি, ঠিক আছে? এগুলো তো আমাদের পক্ষে সম্ভব না খাওয়া। পাইকারি পর্যায়ে মিনিকেট, নাজিরশাইল, বিআর 28 জাতের চালের দাম বস্তাপ্রতি কমেছে 150 থেকে 200 টাকা। বিক্রেতাদের দাবি, মৌসুমের আগে চালের দাম কেজিতে বেড়েছিল সর্বোচ্চ 10 থেকে 20 টাকা পর্যন্ত। বর্তমানে কেজিতে 3-4 টাকা কমলেও এখনও দাম আশানুরূপ পর্যায়ে আসেনি। আমদানির প্রভাব যে খুব একটা পড়েছে এমনটাও মানতে নারাজ পাইকারি বিক্রেতারা। 80 টাকা 82 টাকার থেকে 2 টাকা কমছে, কিন্তু যেটা ছিল 66 টাকা এটা হচ্ছে 80 টাকা। 2 টাকা কমলে তো কমও বলা যায় না। মেইলার এবং কর্পোরেট কোম্পানিগুলা তারাই কিন্তু চালের দামটা বাড়ায়, তারাই কিন্তু চালের দামটা কমায়। যে হিসাবে ফলন হয়েছে, আমদানি করছে, ওই হিসাবে কিন্তু দাম কমে নাই। ওই হিসাবে দাম কমে নাই, তবে যেটা বাড়ছে অতিরিক্ত এটার সামান্য একটু কমছে। এদিকে মিলারদের দাবি, উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় এবছর বাড়তি দরে ধান কিনতে হচ্ছে, তাই চড়া অবস্থা থেকে চালের দাম নামছে না। অনেক বড় বড় মিলার আছে, তারা ব্র্যান্ডের উপরে কষ্ট করে হয়তো তারা একটু বেশি দামে বিক্রি করছে, কিন্তু আমাদের মোকামে ওই 68 থেকে 70 টাকায় মিনিকেটটা বিক্রি হচ্ছে। এখন ধানেরটা আসলে কত কস্টিং পড়ে? অরিজিনাল যেটা জিরা মিনিকেট এখনো ধরেন 1750 টাকা মন, 1750 টাকা মন 24 কেজি চাউল হয়। এটা হিসেব করলে দেখবেন 73-74 টাকা কেজি পর্দায় পড়ে যায়। রাজধানীর বাজারে মানভেদে প্রতি কেজি মিনিকেট মিলছে 78 টাকায়। বিভিন্ন জাতের নাজির কিনতে হবে 82 থেকে 90 টাকা কেজিতে। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এই চালের বাজার পরিস্থিতি জানতে আমরা একটু যেতে চাই এখন নওগাঁতে। সেখান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী শফিক ছোটন। এখানকার বাজারে আমদানি জাতের কেমন প্রভাব পড়েছে? স্মৃতি, নওগাঁর মোকামে সরু চালই বেশি উৎপাদন হয়, অর্থাৎ মোট উৎপাদনের প্রায় 80% সরু চাল। যে চালগুলো সবচেয়ে বেশি চাহিদার, নাজির শাইল, কাটারি, মিনিকেট বা যেটিকে জিরা শাইল বলা হয়, সেই চালগুলোই বেশি উৎপাদন হয়। সেদিক থেকে আমদানি এবং এই মুহূর্তে আসলে নতুন আউশ ধান উঠেছে, কিন্তু এর প্রভাব পড়েনি বাজারে। আমরা গত 15 দিনের কথা যদি বলি, যে চালের বাজার স্থিতিশীল আছে, কমেও নি বাড়েও নি। এই বিষয়টি নিয়ে মিলার এবং যারা আড়তদার আছেন তারা বলছেন যে বেশি দামে ধান কিনতে হয়েছে, এই কারণে আসলে সরু চালের দাম কমানো যাচ্ছে না। আর মোটা চাল এখানে আসলে যেটুকু উৎপাদন হয় সেই চাল বেশিরভাগই সরকারের গুদামে যে খাদ্যশস্য সংগ্রহ কার্যক্রম হয় সেখানে আসলে মিলাররা দিয়ে থাকেন, যার কারণে এই ধান চালের বাজারের যে প্রভাব পড়া, সেই প্রভাবটি আসলে নওগাঁয় আমরা দেখছি না। তবে মিলাররা আরেকটি বিষয় বলছেন যে পর্যাপ্ত পরিমাণের ধান মজুত আছে যারা কর্পোরেট ব্যবসায়ী এবং বড় মিলার তাদের গুদামে, যার কারণে তাদের হাতে আসলে ধান চালের বাজার। তারা ইচ্ছে করলে দাম বাড়ে, ইচ্ছে করলে দাম কমে, এমনটি কিন্তু বেশ কিছুদিন আগে থেকেও মিলাররা বলে আসছেন। তারপরেও যারা হাস্কিং মিলার অর্থাৎ ছোট মিলার আছেন তাদের হাতেও কিছু ধান চাল থাকে। সব মিলিয়ে আসলে ব্যবসায়ী এবং যারা সংশ্লিষ্ট আছেন তারা কিন্তু বলছেন যে নজরদারির অনেকটা অভাব রয়েছে। নজরদারির অভাবের কারণে আসলে একেবারে উৎপাদন থেকে শুরু করে খুচরা বাজার পর্যন্ত যে দামের একটা হেরফের সেটি কিন্তু থেকে যায়। শফিক, অনেক ধন্যবাদ আপনাকে। লাফার্স হোলসেমের উদ্যোগে শনিবার রাজধানীর একটি অভিজাত হোটেলে অ্যাগ্রিগেটস পার্টনার মিট অনুষ্ঠিত হয়েছে। পারস্পরিক সহযোগিতা, সাফল্য এবং ভবিষ্যৎ অঙ্গীকার উদযাপনের লক্ষ্যে ব্যবসায়িক পার্টনারদের নিয়ে এই আয়োজন করে লাফার্স হোলসেম। গেল বছরের পারফরমেন্স বিবেচনায় 12টি প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়। সেখানে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। প্রতিষ্ঠানের সিইও মোহাম্মদ ইকবাল চৌধুরী বলেছেন যে এই আয়োজনের মাধ্যমে সম্মিলিত সাফল্য উদযাপন করা হচ্ছে। পার্টনারদের আস্থা এবং অবদানের মাধ্যমে এই প্রতিষ্ঠান এগিয়ে চলছে। গ্রাহকরাও অভূতপূর্ব সাড়া দিচ্ছে। পার্টনার প্রতিষ্ঠানের পক্ষ থেকে অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে। জানানো হয়েছে এখন খুব সহজেই আন্তর্জাতিক মানের অ্যাগ্রিগেট মিলছে। স্থানীয়ভাবে পণ্য সংগ্রহের অভিজ্ঞতা আমদানি নির্ভরতা অনেকটা কমিয়ে আনছে। একই সাথে সাশ্রয়ী হচ্ছে সময় এবং খরচ। দর্শক, এবার জানিয়ে দেবো আজকের পুঁজিবাজার লেনদেনের লাস্ট আপডেট আছে। কিন্তু সকালের দিকে আমরা দেখেছিলাম
যে ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে কিন্তু পুঁজিবাজারের সূচকটা শুরু হয়েছিল, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে অর্থাৎ লেনদেন শুরুর ঘণ্টাখানেক পরে কিন্তু সূচকের আবার পতন আমরা দেখতে পাচ্ছি। আজকে দিন শেষে ঢাকা শেয়ারবাজারের সূচকের পতন হয়েছে এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দামও কিন্তু পড়ে গেছে। ঢাকার শেয়ারবাজারের কথা যদি বলি, আজকে প্রধান সূচক ডিএসসি ব্রড ইন্ডেক্স যেটি, সেটি কিন্তু দিন শেষে আজকে 55 পয়েন্টের মতো কমে 5468 পয়েন্টে অবস্থান করছে। এবং দুটি সূচকও কমেছে। ডিএসসি সূচক সেটি 10 পয়েন্ট কাছাকাছি 11 পয়েন্টের মতো কমে 1185 পয়েন্টে আছে। থার্টি সূচক সেটি 22 পয়েন্টের মতো কমেছে এবং 2129 পয়েন্টের সূচকটি অবস্থান করছে। টোটাল ট্রেড করেছে এখন পর্যন্ত রবি, এটি প্রায় 24 কোটি 89 লাখ টাকার মতো শেয়ার টোটাল ট্রেড করেছে। এবং এই রবি কিন্তু সকাল থেকে আমরা দেখতে পাচ্ছিলাম যে প্রথম অবস্থানে রয়েছে এবং সারাদিন ধরেই রবি ট্রেড হচ্ছে 30 থেকে 31 টাকার মধ্যে। 30 টাকা 60 পয়সায় কোম্পানির লাস্ট প্রাইস ছিল। একমিকে দেখতে পাচ্ছি আমরা দ্বিতীয় অবস্থানে আছে 23 কোটি 76 লাখ টাকার মতো শেয়ার ট্রেড করে, এবং এই কোম্পানিকে ট্রেড হচ্ছে সকাল থেকে 17 থেকে 18 টাকার মধ্যে। 18 টাকা 60 পয়সা এই কোম্পানির লাস্ট প্রাইস ছিল। খান ব্রাদার্স পিপি ওভেন এটি তৃতীয় অবস্থানে আছে আজকে টপ 20 22 কোটি 65 লাখ টাকার মতো শেয়ার ট্রেড করে, এবং এটি 149 থেকে 156 টাকার মধ্যে ট্রেড হচ্ছে সারাদিন ধরে। 151 টাকা 20 পয়সায় কোম্পানির লাস্ট প্রাইস ছিল। চট্টগ্রাম শেয়ারবাজার, সেখানেও কিন্তু আমরা নিম্নমুখী প্রবণতা দেখতে পাচ্ছি আজকে দিন শেষে, এবং আজকে সার্বিক সূচক যেটি সিএসপি সেটি কিন্তু 158 পয়েন্টের মতো নেমে গেছে এবং 15,360 পয়েন্টের সূচকটি অবস্থান করছে। টোটাল ট্রেড করেছে অবশ্যই সিএসসি 12 কোটি টাকার মতো, এবং টোটাল ট্রেড হয়েছে 205টি প্রতিষ্ঠানে। এর মধ্যে এখানেও বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমে গেছে। 120টি প্রতিষ্ঠানের শেয়ারের দামে পতন হয়েছে, 67টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে এবং 18টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। দর্শক, এই ছিল বিজনেস টুডে এখনকার আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।